রিমালের তাণ্ডবে লণ্ডভণ্ড ১৯ জেলা, ব্যাপক ক্ষয়ক্ষতি, এখনো বিদ্যুৎহীন বিস্তীর্ণ জনপদ। রিমাল মোকাবেলায় বিনিদ্র প্রধানমন্ত্রী, একনেক বৈঠকে উপকূলে টেকসই বাঁধ নির্মাণের নির্দেশ। সেপটিক ট্যাঙ্কে মিলল মরদেহের খণ্ডিত অংশ, আনারের লাশ কিনা জানা যাবে ফরেনসিক পরীক্ষায়। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত ৯:২১ সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। উপকূলে তাণ্ডব চালিয়ে বিদায় নিয়েছে ঘূর্ণিঝড় রিমাল, তবে রেখে গেছে ক্ষতচিহ্ন। জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল, ভেঙে পড়েছে ঘরবাড়ি ও গাছপালা, ক্ষতিগ্রস্ত পুকুর, মাছের ঘের আর ফসলি জমি। ব্যাপক ক্ষতি হয়েছে সুন্দরবনের গাছপালা ও প্রাণীকুলের। এখনও বিদ্যুৎহীন বেশ কয়েকটি জেলা, বন্ধ রয়েছে উপকূলীয় জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। রোববার দুপুরের পর থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত উপকূল জুড়ে ঝোড়ো হাওয়া সহ ১২০ কিলোমিটার গতিতে তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় রিমাল। সামুদ্রিক জলোচ্ছ্বাসে জেলার ৫ কিলোমিটার বেড়ি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। কক্সবাজারের কুতুবদিয়া, মহেশখালী সদর উপজেলা এবং টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপে বেড়িবাঁধ উপচে পড়ে সাগরের পানি ঢুকছে লোকালয়ে। এতে জোয়ারের পানিতে প্লাবিত জেলার অর্ধশত গ্রাম। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব ও জলোচ্ছ্বাসে সুন্দরবনের প্রাণ প্রকৃতির ব্যাপক ক্ষতি হয়েছে। বনের কটকা ও দুবলা এলাকা থেকে ৩০টি মৃত হরিণ উদ্ধার করা হয়েছে। বনের অভ্যন্তরে ২৫টি টহল ফাঁড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সুন্দরবনের ৮০টি মিঠা পানির উৎস পুকুরে ৮ থেকে ১০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে লোনা পানিতে তলিয়ে যাওয়ায় বনকর্মীদের পাশাপাশি বন্য প্রাণীরাও সুপেয় পানির সংকটে পড়েছে। রিমালের প্রভাবে বরগুনায় প্রায় ৩,৫০০ বসতঘর সম্পূর্ণ বিধ্বস্ত এবং ১৩,০০০ ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। হুমকির মুখে প্রায় ১২ কিলোমিটার বেড়িবাঁধ। জোয়ারের পানিতে প্লাবিত নিম্নাঞ্চলের ৩ শতাধিক গ্রাম। পুরুষরা নিজ বাড়িতে ফিরলেও এখনও আশ্রয়কেন্দ্রে আছেন নারী শিশুরা। বরিশালের চর কুকরিমুকরি সহ চরফ্যাশনের নিচু এলাকা প্লাবিত হয়ে পানিবন্দী ২০,০০০ মানুষ, বিধ্বস্ত অর্ধশতাধিক বাড়িঘর, তলিয়ে গেছে ফসলি জমি ও পুকুর। নগরীতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এদিকে ৪৮ ঘণ্টা পর শুরু হয়েছে অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল। ভোলায় ঘূর্ণিঝড়ের আঘাতে ৭,৬২৩টি ঘর বিধ্বস্ত হয়েছে। শুধু বাড়িঘর বিধ্বস্তই নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে ১৭,০০০ হেক্টর জমির গ্রীষ্মকালীন সবজি, পান, আখ, বোরো ও আউশ ধান। দুশ্চিন্তায় কৃষকরা। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহযোগিতার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। ৫,৮৬০টি পুকুর ও ৯৫০টি মৎস্য ঘের যেটি প্লাবিত হয়েছে। আমাদের ১০,৭৯১ হেক্টর সবজি, আউশ ও বোরো ধানের ১৪,১০১ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আমাদের জেলায় ৪৫ কিলোমিটার গ্রামীণ কাঁচা ও পাকা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের ৪টি পয়েন্ট দিয়ে ভেঙে ১০ গ্রাম প্লাবিত হয়। এসব এলাকায় মানুষের দুর্ভোগ এখন চরমে। ঝালকাঠিতে বিধ্বস্ত হয়েছে ৬ শতাধিক ঘরবাড়ি ও ৬,০০০-এর বেশি হেক্টর ফসলি জমি। বাঁধ ভেঙে তলিয়ে গেছে ২,০০০ পুকুর ও ১৫০ মাছের ঘের। খাগড়াছড়িতে ভারী বর্ষণে জেলা সদরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। দুর্গতদের জন্য পৌর শহরে ১০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। গেল রাতে সড়কে পড়ে থাকা গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন ফায়ার সার্ভিস কর্মী। ভারী বৃষ্টিপাতে বান্দরবনের লাইমিপাড়ায় বেইলি ব্রিজের নিচের মাটি সরে যাওয়ায় বান্দরবন থেকে রুমা থানচি সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ১৫ ঘণ্টারও বেশি সময় ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় দুর্ভোগে স্থানীয়রা। রত্না সামান, ২১ টেলিভিশন। ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি দ্রুত নিরূপণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘূর্ণিঝড় সহ প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানো ও উপকূলের মানুষকে নিরাপদে রাখতে দিয়েছেন টেকসই বাঁধ নির্মাণেরও তাগিদ।
বিস্তারিত ফারজানা শোভার প্রতিবেদনে। প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠক। এ সরকারের দশম একনেকে 14,337 কোটিরও বেশি টাকা ব্যয়ের 7টি নতুন ও 4টি সংশোধিত প্রকল্প পাস হয়। বৈঠক শেষে প্রকল্পগুলোর বিস্তারিত ও প্রধানমন্ত্রীর অনুশাসন ব্যাখ্যা করেন পরিকল্পনা মন্ত্রী আব্দুস সালাম। মন্ত্রী জানান, ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে উপকূলীয় অঞ্চলের জনগণের জানমালের নিরাপত্তা বিধানে রাত 2টা পর্যন্ত পরিস্থিতি মনিটরিং করেছেন খোদ প্রধানমন্ত্রী। ঘূর্ণিঝড়ে নষ্ট হয়ে যাওয়া বাঁধগুলোর দ্রুত ও টেকসই সংস্কার করতে বলেছেন তিনি। বিশেষ করে পানির জন্য পানির ব্যবস্থা করতে, যাতে পীড়া না দেখা দেয়, এটা একটা বড় বড় প্রয়োজনীয়তা। আর একটা লং টার্ম সিদ্ধান্ত প্রধানমন্ত্রী দিলেন যে বাঁধগুলি আছে, নদীর পাড়ে যে বাঁধ আছে, অনেকগুলো বাঁধ, সেই বাঁধগুলো অনেক ড্যামেজ হয়ে গেছে সাইক্লোনে। বাঁধ এমনি পুরোনো অনেক, আর সাইক্লোনে ইফেক্টে এটা বাঁধগুলো নষ্ট হয়ে গেছে, ক্ষতি হয়েছে। তিনি আদেশ দেন যে দ্রুত সম্ভব এগুলো সংস্কার করে কার্যকরী করতে হবে। বর্ষা আছে, আরও কষ্ট বাড়বে। রাত 2টা পর্যন্ত মনিটর করেছেন ওই রাতে ঘূর্ণিঝড় রিমেলের বিষয়ে, এবং সবগুলি জেলার সাথে উনি যোগাযোগ করেছেন, সবগুলি উপজেলার সাথে যোগাযোগ করেছেন, এবং উনি সর্বোচ্চ মাত্রায় তৎপর থাকার জন্য সরকারি কর্মকর্তা সহ সদস্যের সাথে নির্দেশনা দিয়েছেন, নিজে মনিটর করেছেন। বাঁধ মেরামতের জন্য বলেছেন। তিনি সকল সরকারি কর্মকর্তাকে দুর্গতদের পাশে থাকার জন্য নির্দেশ দিয়েছেন। সরকারি কর্মকর্তা নির্বিশেষে সবাই যেন দুর্গতদের পাশে থাকে। মাননীয় প্রধানমন্ত্রী আরেকটি অনুশাসন দিয়েছেন যে আমরা সরকারি কর্মকর্তা যারা আছে, আমরা একটা ট্র্যাডিশনাল ভিউতে দেখি, গতানুগতিকভাবে বিষয়গুলি দেখি। উনি বলেছেন এই গতানুগতিকতার বাইরে গিয়ে আউট অফ দ্য বক্স আমাদেরকে চিন্তা করতে হবে। পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব জানান, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনমানের উন্নয়ন এবং ক্যাম্প অঞ্চলের ক্ষতি পুষিয়ে নিতে অনুদান ও 1 বছরের জন্য ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। এ খাতে এই প্রথম ডিজিটাল পদ্ধতিতে গুচ্ছ প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। সাহায্য সংস্থা তারা প্রথমে এটা বলেছিল যে তারা শুধু রেফিউজিদের ব্যাপারে তাদের যা প্রয়োজনীয়তা সেটা মেটানোর জন্য তারা কাজ করে অর্থায়ন করবে। এই যাই বিদ্যুতায়ন, রাস্তা, চলছে রাস্তা, ঘর বাড়ি ইত্যাদি সব কিছু। এইটাতে আমরা রাজি হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর বিরোধিতা করেছি যে না, এটা করা ঠিক না, সবাইকে করতে হবে। কারণ আমাদের সবাইকে মানে যারা এই ভুক্তভোগী, যে সমাজের পাশে এরা আশ্রয় গ্রহণ করেছে জেলাগুলিতে, সেই সব কমিউনিটিরও অনেক ক্ষতি হয়েছে, তাদের উপর অনেক ক্ষতি হয়েছে। শেষ পর্যন্ত ওরা রাজি হয়েছে যে আমরা কোনো ঋণ নিয়ে, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, কোনো ঋণের টাকা নিয়ে আমরা রোহিঙ্গাদের মানে মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদের আমরা কোনো ধরনের সাহায্য করতে পারবো না, কারণ এই ঋণের দায় আমাদেরকে শোধ করতে হবে। সুতরাং ওদের অন্য দেশের নাগরিকদের জন্য যদি দিতে হয়, যদি করতে হয়, সেটা ওয়ার্ল্ড ব্যাংক তাদের ফান্ডিং মেকানিজম চেঞ্জ করতে হবে, এবং সেই কারণেই তারা ফান্ডিং মেকানিজম চেঞ্জ করেছে, এবং সেটা তারা অনুদান হিসেবে আসছে। আর ঋণ যেটা আমাদের সাথে দিয়েছে সেটাও খুবই নন কনসেশনাল লোন, এবং সেটার ইন্টারেস্ট রেট খুব কম। সুষম উন্নয়নের ছোঁয়া সব অঞ্চলে পৌঁছাতে ভবিষ্যতে জেলাভিত্তিক প্রকল্প নেয়ার কথাও জানান পরিকল্পনা মন্ত্রী। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। কলকাতার সঞ্জীবা গার্ডেন্সের সেপটিক ট্যাঙ্ক থেকে মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার হয়েছে। ধারণা করা হচ্ছে এগুলো এমপি আনোয়ারুল আজিম আনারের মরদেহের খণ্ডিত অংশ। সকাল থেকেই নিহত আনারের দেহাংশ উদ্ধারে নিউ টাউনের হাতিশালা খালে জোর তল্লাশি চালিয়েছে ঢাকার গোয়েন্দা পুলিশ ও কলকাতা পুলিশ। পরে সঞ্জীবা গার্ডেন্সের সেপটিক ট্যাঙ্কে তল্লাশি করা হয়, সেখানে মাংসের দলা উদ্ধার করা হয়। ফরেনসিক পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। এদিকে আনোয়ারুল আজিম আনার হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনকে দেশে ফেরাতে ইন্টারপোলের কাছে চিঠি দিয়েছে ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো। পরিমাণ পাওয়া গেছে 3 থেকে 4 কিলো। না প্লাস্টিকের না, এমনি প্লাস করা ছিল, মানে জলের মধ্যেই ছিল। পিস ছিল যেরকম কিমা করে, মানে এরকম ছোট ছোট পিস আছে, মানে আপনার পকোড়া পিস। সময় হলো একটি সংবাদ বিরতির। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে।
87 উপজেলায় নির্বাচন কাল, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে সরঞ্জাম। আমন্ত্রণ আবারও রাত 9:21 সংবাদে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোট কাল। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। মাঠে নামানো হয়েছে বিজিবি, পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী। সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। এবার ভোট গ্রহণ হবে 87 উপজেলায়। প্রতিনিধিদের সহায়তায় শিউলি শাবনামের প্রতিবেদন। সকাল থেকে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট কেন্দ্রগুলোতে সরঞ্জাম পাঠানো হয়। কঠোর নিরাপত্তায় নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। আগামীকাল 87টি উপজেলায় 1152 জন প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে 397 জন, ভাইস চেয়ারম্যান পদে 456 জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে 299 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইভিএমে ভোট হবে 16 উপজেলায়। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে 299 প্লাটুন বিজিবি সহ নামানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। ভোটারদের কেন্দ্রমুখী করতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। একজন সাব ইন্সপেক্টর বা ইন্সপেক্টরের নেতৃত্বে 7 জন ফোর্স, 3টি কেন্দ্রের দায়িত্ব থাকবে মোবাইল টিম। এই ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন চেয়ারম্যান সহ মোট 12 জন প্রার্থী। ফলে পিরোজপুরের ভান্ডারিয়ায় নির্বাচনের প্রয়োজন পড়ছে না। ইসির তথ্য বলছে, ভোটের আগের দিন নির্বাচন সামগ্রীর সাথে ব্যালট পেপার পাঠানো হয়েছে 420 কেন্দ্রে, আর ভোটের দিন বুধবার সকালে 7405 কেন্দ্রে যাবে ব্যালট। নির্বাচনে 56,543টি ভোট কক্ষে ভোট দেবে প্রায় 2,19,34,255 জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার 1,18,88,560 জন, নারী ভোটার 1,07,45,568 জন, তৃতীয় লিঙ্গের ভোটার 127 জন। তৃতীয় ধাপে 112 উপজেলায় নির্বাচনী তফসিল ঘোষণা করা হলেও ঘূর্ণিঝড় রেমাল সহ বিভিন্ন জটিলতায় 25টি উপজেলার ভোট বাতিল করে নির্বাচন কমিশন। শিউলি শবনম, 21 টেলিভিশন। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য 6 জুন তলব করেছে দুদক, আর 9 জুন স্ত্রী কন্যাদের তলব করা হয়েছে। এর আগে দুদকের আইনজীবী জানিয়েছিলেন, দুদকের তদন্ত চলমান রয়েছে। তদন্তে প্রয়োজন মনে করলে বেনজির আহমেদকে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চাইতে পারে দুদক। সম্প্রতি বেনজির আহমেদের 119টি স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন আদালত। এর আগে 83টি দলিলের সম্পত্তি এবং 33টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়। এদিকে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা 6টি বিও অ্যাকাউন্ট জব্দ করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। জব্দ থাকা অবস্থায় এসব বিও অ্যাকাউন্টের মাধ্যমে শেয়ার বেচাকেনা করা যাবে না। পাশাপাশি এসব বিও অ্যাকাউন্টে অর্থ জমা বা উত্তোলনও বন্ধ থাকবে। ব্যবসা বাণিজ্যের সংবাদ। দেশের সুপার ব্র্যান্ড ওয়ালটনের পণ্য কিনে ননস্টপ মিলিয়নিয়ার হওয়ার কাতারে এবার যুক্ত হলেন রাজধানী ডেমরার বাসিন্দা হালিমা আক্তার দীপু। সারা দেশে ডিজিটাল ক্যাম্পেইন সিজন 20 এর আওতায় কিস্তি সুবিধায় ওয়ালটন ফ্রিজ কিনে তিনি পেয়েছেন 10 লাখ টাকা, হয়েছেন ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইনের 38তম মিলিয়নিয়ার। ওয়ালটন ফ্রিজ কিনে 10 লাখ টাকা পেয়ে হালিমা এখন মহা খুশি। রাজধানীর ডেমরায় MS টাওয়ারে ওয়ালটন প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে হালিমা আক্তারের হাতে 10 লাখ টাকার চেক তুলে দেন চিত্রনায়ক ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান। উপস্থিত ছিলেন ডেমরা থানার ইন্সপেক্টর সুব্রত পোদ্দার, ওয়ালটনের চিফ ডিভিশনাল অফিসার ইমরোজ হায়দার খান সহ অন্যরা। আসন্ন ঈদ উৎসবকে কেন্দ্র করে দেশব্যাপী চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 20। খেলার খবর। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় পেয়েছে ইন্দোনেশিয়া। দক্ষিণ কোরিয়াকে 43-32 পয়েন্টে হারিয়েছে তারা। দিনের দ্বিতীয় ম্যাচে পোল্যান্ডকে 41-93 পয়েন্টে হারিয়েছে নেপাল।
শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দাপটের সাথে খেলে প্রথমার্ধে 18-10 পয়েন্টে এগিয়ে যায় ইন্দোনেশিয়া। দ্বিতীয়ার্ধে প্রতিরোধ গড়েছিল দক্ষিণ কোরিয়া, তবে ম্যাচে ফিরতে পারেনি তারা। 2টি লোনা সহ 43-32 পয়েন্টে জয় পায় ইন্দোনেশিয়া। ফেডারেশনের আমন্ত্রণে বিশেষ অতিথি হিসেবে এদিন উপস্থিত ছিলেন 21 টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা পীযূষ বন্দ্যোপাধ্যায়। ম্যাচ সেরা ইন্দোনেশিয়া সুয়াস্তিকার হাতে পুরস্কার তুলে দেন তিনি। প্রায় 12টা দেশ এখানে অংশগ্রহণ করছে। এই 12টা দেশের সাথে মাধ্যমে, শুধু 12টা দেশ না, 12টা দেশের মাধ্যমে আমরা একটা আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের ভ্রাতৃত্ব বন্ধন এবং যে আস্থার সম্পর্কের যে দৃঢ়তা, যে সেই জায়গাটাই আমরা অর্জন করতে পারলাম এই বঙ্গবন্ধু কাবাডি টুর্নামেন্টের আয়োজনের মাধ্যমে। তো এই খেলার মাধ্যমে যদি আমরা আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের চ্যাম্পিয়নশিপ, আমাদের যে কর্তৃত্ব বা নেতৃত্ব ধরে রাখতে পারি, তার জন্য তো আমি ব্যক্তিগতভাবে খুশি হবই। এরই সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। রিমালের তাণ্ডবে লণ্ডভণ্ড 19 জেলা, ব্যাপক ক্ষয়ক্ষতি, এখনও বিদ্যুৎহীন বিস্তীর্ণ জনপদ। রিমাল মোকাবিলায় বিনিদ্র প্রধানমন্ত্রী, একনেক বৈঠকে উপকূলে টেকসই বাঁধ নির্মাণের নির্দেশ। সেপটিক ট্যাঙ্কে মিলল মরদেহের খণ্ডিত অংশ, আনারের লাশ কিনা জানা যাবে ফরেনসিক পরীক্ষায়। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল।